18 বছর বয়সী নাজার সাথে বিয়ে হলো আজ 34 বছর বয়সী তৌসিরের সাথে। নাজার পরিবার নিজেদের মান সম্মান রক্ষার্থে নাজাকে তুলে দিল তৌসিরের হাতে। দানবের হাতে না মানুষের হাতে দিচ্ছে মেয়ে, তারা সেটি একটিবারও ভেবে দেখল না। মূলত নাজার 10 নাম্বার চাচা নোমান তালুকদারের পছন্দ ছিল এই শিকদার বাড়ির শাইখ শিকদার, অর্থাৎ নাজার দাদা শ্বশুরের মেয়ে সাফাকে। আর নোমান সাহেব 3খানা বছর ধরে অসম্ভব সাধ্য করে দুই পরিবারকে মানাতে পেরেছেন। দুই পরিবার মেনে নিলেও শিকদার পরিবারের একখানা আবদারও ছিল বটে। তালুকদাররা তো আবদারের কথা শুনেই ভয় পেয়ে গিয়েছিলেন। না জানি কার কলিজা বা মগজ চেয়ে বসে, এরা তো মানুষ বটে, তবে ভেতরে পশুর চেয়েও নিকৃষ্ট সত্তা লুকিয়ে আছে। তবে শিকদাররা এবার খারাপ কিছু আবদার করেনি। তারা আবদার করেছিল একজন মেয়ে, সে তালুকদারদের যে কারো হোক, তবে মেয়ের বদলে যেন মেয়ে তারা পায়। নাজাদের বাড়ির মেয়ে তো অনেক আছেন, ওর ফুপু 3জন এখনও কুমারী, তবে বোনদের মধ্যেও বর্তমানে বড়। ওর বড় চাচাতো 4 বোনের বিয়ে হয়ে গেছে। আর শিকদাররা নিজেদের ছেলের জন্য পাত্রী চেয়েছিলেন, ভাইদের জন্য নয়। তাই নাজার বাপ চাচারা নাজাকেই সঁপে দিয়েছেন। মনে করবেন না ওনারা শুধু ওর চাচার পছন্দের জন্যই বিয়ে দিয়েছেন, এতে জমি জমার হিসেবটাও বেশ আছে। রাজনীতিতে নিজেদের হাত পাকাপোক্ত করতেই আত্মীয়তা, নয়তো দুশমনের সাথে কে ঘা মিশাতে যায়। নাজা এটা ঠিক বুঝতে পারছে না। বুঝতে গিয়ে বারংবার বড্ডই কষ্ট হচ্ছে। যে ফ্যাস ফ্যাস করে ওর এক চাচার শরীর খণ্ড বিখণ্ড করেছিল, তার দাদা কিভাবে সেই লোকের হাতে নাজাকে তুলে দিলেন। কিন্তু নাজা বর্তমানে নিরুপায়, উত্তরও পাবে না। জীবনে বাপ চাচার কথার উপর কোনো কথা বলেনি, কিন্তু বিয়ের সময় মিনতি করে বলেছিল, আর যার সাথেই বিয়ে দাও, তাও এই পরিবারে দিও না। ওর 15 জন চাচার মধ্যে কেউ তার কথা শোনেনি, সবাই বলেছেন এটাই তোর নিয়তি। 15 জন চাচা শুনে আবার অট্টহাসিতে ফেটে পড়বেন না। আসলে নাজার দাদা আবার বেশ শৌখিন মানুষ, তাই তো বিয়ে করেছেন 4খানা। আল্লাহর হুকুম বলে বলে সন্তান এনেছেন 20-21 জনেরও বেশি। আগের আমলের মানুষ বলে কথা। এর মধ্যে কয়েকজন বেনালি মারা গেছেন, কাউকে কোপানো হয়েছে, কাউকে আবার জীবন্ত কবর দেওয়া হয়েছে। আচ্ছা যাই হোক, এখন বর্তমানে আসি। নাজাকে বাসর ঘরে ফুলে সাজানো বিছানায় বসিয়ে দিয়ে গেছেন এই বাড়ির মহিলারা। কত কিছু হ্যানত্যান বলে গেছেন। নাজার এসব এক কান দিয়ে ঢুকেছে, অন্য কান দিয়ে চলে গেছে। এসবে ওর ভ্রুক্ষেপ নেই। সবাই ওকে লাল শাড়ি পরিয়ে লাল বউ বানিয়ে দিয়েছেন, কিন্তু নাজা এসব খুলে ধবধবে সাদা সালোয়ার কামিজ পরে নিয়েছে। বউ হওয়ার শখ নেই ওর, তাও আবার নিজের চাচার খুনির জন্য বউ সাজার। নাজার পুরো নাম নরিন সিদ্দিয়া নাজা। নাজা কাপড় বদলিয়ে রুমের বেলকনিতে ধীরে ধীরে এসে দাঁড়ায়। বেলকনিতে সাদা পাতলা পর্দা ফেলা, এই পর্দাগুলো আবার আলতো বাতাসে দুলছে। নাজা অবাক নয়নে তাকিয়ে হালকা পায়ে বেলকনির রেলিংয়ের দিকে এগিয়ে নিচের দিকে তাকায়। নিচে তাকানোর সঙ্গে সঙ্গে একটা বিশ্রী গলা শুনতে পায়, রাজনীতির চিনিস না কোনো লাউড়া, আর করতে আসছিস রাজনীতির নামে সাউয়া, হালা মাগা। এত বিশ্রী কণ্ঠ শুনে নাজার বুঝতে বাকি থাকে না এটাই তার বর তৌসির শিকদার, কারণ এমন বিশ্রী গালি ওর পক্ষেই সম্ভব। একবার কিসের ভাষণ দিতে গিয়ে তৌসির চিল্লাপাল্লা থামাতে মাইকেই বলে উঠেছিল, এই খানকির পোলারা, মুখ বন্ধ কর, নয়তো বোম দিয়া সবগুলারে উড়াইয়া দিমো। আর এটি নাজা ভালোভাবেই শুনেছিল। ভাবা যায় কত বড় গালিবাজ, বক্তব্য দিতে গিয়েও গালি। নাজা নিচে ভালোভাবে তাকিয়ে দেখে তৌসির একটা চেয়ারে বসে আছে, পরনে সাদা পাঞ্জাবি আর কালো আর সাদা চেকের লুঙ্গি, হাতে একটা লোহার বড়দা, আর ওর সামনে হাঁটু গেড়ে মাথা নিচু করে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে একটা যুবক।
তৌসির কথাটি বলেই নিজের হাতে থাকা দা দিয়ে দাঁত কিরমির করে সেই যুবকের গর্দানে ছেদ মারে, কিন্তু পুরো গর্দানটা লুটিয়ে পড়ে না মাটিতে। দা ভোঁতা হওয়ায় অর্ধেক কেটে গিয়ে ঝুলে থাকে। এটা দেখে নাজার হাত পা তীর তীর করে কাঁপতে শুরু করে, কিন্তু ও ভয় না পেয়ে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। এগুলো প্রথম দেখছে না, এর চেয়ে মারাত্মক দৃশ্য দেখে বড় হয়েছে। যুবকটি মাটিতে লুটিয়ে চিৎকার করতে থাকে, ছটফট করতে থাকে। তৌসির কিছু সময় হাতের দাঁড় দিকে তাকিয়ে তা দূরে ছুঁড়ে মেরে আশেপাশে দাঁড়িয়ে থাকা নিজের পালোয়ানদের দিকে তাকিয়ে নাক মুখ কুঁচকে বলে, সাউয়ার দা দিয়ে একটা গর্দানও নামাইতে পারলাম না, এই বালসাল সরা এখান থেক্কা। এই বলে নিজের লুঙ্গির নিচের অংশ এক হাতে লুঙ্গির এক কোণ আরেক হাতে অন্য কোণ ধরে সামনের দিকে একটু তুলে ধরে কোমরে গুজতে গুজতে উঠে দাঁড়ায়। দাঁড়িয়ে সেই যুবকের অর্ধমৃত দেহের কাছে যায়। তারপর ওর সামনে বসে নিজের দুই হাত দিয়ে মাথা চেপে ধরে ওর ধর থেকে মাথাটা আলাদা করে দেয়, প্রাণকে মুক্তি দেয়। মাথা আলাদা করে দিয়ে উঠে দাঁড়িয়ে নিজের রক্তাক্ত ডান হাত আর বাম হাতের দিকে তাকিয়ে বলে, নে, এই মাগির পোলারে নিয়া গাঙ্গে ভাসাই দে। রাজনীতির নামে সাউয়াগিরি করে হালা জানোয়ার। এই অর্ডার দিয়েই তৌসির বাড়ির ভেতর চলে আসতে থাকে। তৌসিরকে বাড়ির ভেতর আসতে দেখে নাজার ভেতরে হাতুড়ি দিয়ে কংক্রিটের ভাঙন শুরু হয়, কারণ এখন এই লোক রুমে আসবে। আর নাজা ওর সামনাসামনি হতে চায় না, ভয় পায় ওকে। তৌসির রুমে আসে। নিজের পুরো রুমকে এভাবে ফুলে সাজানো দেখে খানিকটা অবাক হয়। চারিদিকে ফুলের গন্ধে মৌ মৌ করছে। তৌসির নিজের পরনে থাকা সাদা পাঞ্জাবিটা খুলতে খুলতে রুমের মধ্যখানে এসে দাঁড়ায়। দাঁড়িয়ে চারদিকে চোখ বুলাতে শুরু করে, নতুন বউ খুঁজছে আর কি। কিন্তু ওর বউ তো নেই এখানে। তৌসির পাঞ্জাবিটা বিছানায় ছুঁড়ে মারতে মারতে আপন মনেই বলে, কিরে, কই গেল তালুকদারের মাইয়া? তৌসির সন্দেহ নিয়ে বেলকনিতে এসে দাঁড়ায়, আর তখনই কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পায়। নাজা দাঁড়িয়ে আছে ওর দিকে তাকিয়ে, সাদা ধবধবে একটা থ্রি পিস পরা, ফর্সা চেহারা, সুন্দর মুখের গঠন, নাক মুখ ছুরির মতো ধারালো। তবে এগুলোতে তৌসিরের কিছু যায় আসে না। বহুত সুন্দরী নারীর শরীর কেনাবেচা করে অভ্যস্ত তৌসির, কিন্তু তৌসির খানিকটা আটকে যায় আর কিসে। নাজার চুলগুলো খোপা করা, তবে কিছু চুল বেরিয়ে আসছে। চুলগুলো একদম কালো নয়, বাদামি রঙের, আর তার উপর আবার কোঁকড়ানো। এর মধ্যে নাজার চোখের মণিগুলো সাধারণ নয়, বেশ অদ্ভুত, কেমন অদ্ভুত। ওর চোখের মণি গভীর সবুজাভাব, মাঝখানে কিছুটা ধূসর নীলের ছোঁয়া আছে। মণির চারপাশে হালকা বাদামি রিং, আর এর মধ্যে চাঁদের আলো পড়ায় চোখের মধ্যে হালকা সোনালি আভা দেখা যাচ্ছে। মণির চারপাশে সাদা অংশ পরিষ্কার, চোখের পাপড়িগুলো লম্বা ও ঘন। তৌসির অনেক সুন্দরী দেখেছে বটে, তবে এমন সৌন্দর্য, চারপাশে আলাদা আভায় ভরা এই সৌন্দর্য প্রথম দেখল। তার উপর আবার নিজের বউরূপী। কিন্তু কথাটা হলো, ও যতই সুন্দর হোক, ও তো শত্রুর বাড়ির মেয়ে। তৌসির ওকে চোখ দিয়ে উল্টে পাল্টে দেখতে থাকে। এটা দেখে নাজা নিজের হাত কসলাতে থাকে। মনে মনে ঠিক করেছে, তৌসির যদি কিছু করতে আসে তাহলে পাশে রাখা টেবিলের কাচের জগ আর গ্লাস দিয়ে তাকে মেরে ফেলবে। মানে নিজেকে সান্ত্বনা দিচ্ছে ওই আর কি। তৌসির নিজের লুঙ্গির নিচের অংশ একটু তুলে হাতে নিয়ে নাজার দিকে এগিয়ে আসতে আসতে বলে, এই, তুমি সত্যিই তো সিদ্দিকের মাইয়া? তৌসিরের এই কথা শুনে নাজা ভড়কে যায়। কি প্রশ্ন এটি? নাজা থতমত খেয়ে বলে, হ্যাঁ। কেন, কোনো সন্দেহ? তৌসির নাজার দিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকিয়ে বলে, হ্যাঁ, সন্দেহ তো বটেই, কারণ তোমার বাপ তো কাইল্লা, তাইলে তুমি ধলা কেমনে?
নাজা তৌসিরের কথা শুনে তিক্ত সুরে বলে, আমার আব্বা কালো নয়, শ্যামলা। তৌসির ব্যাঙের মতো হাসি দিয়ে বলে, ওই শ্যামলা আর কাইল্লা একই হইল। নাজার দিকে কিছুক্ষণ তাকিয়ে বুক ভরে শ্বাস ফেলে বলে, সবই দয়ালের খেলা, বুঝলা? নয়তো আমার মতো কাইল্লার কপালে তোমার মতো রূপঝরা রূপরানী ঝোলা বেশ ভাগ্যের ব্যাপার। নাজা তৌসিরের দিকে এক পলক তাকিয়ে ফিসফিসিয়ে বলে, আপনি কালো হলে কালোরা তাহলে কি? আর একমতে ঠিকই আছে, আপনি কালো না হলেও আপনার অন্তর ঠিকই কালো। তৌসির নাজার কথা শুনে ভ্রু কুঁচকে বলে, আমার অন্তর কালা ওইডা তুমি কেমনে জানলা? কেন, একটু আগেই তো দেখলাম নিকৃষ্টভাবে খুন করতে। আপনার অন্তর ভালো হলে ওভাবে খুন করতেন? নাজার কথা শুনে তৌসির হাসি দিয়ে বলে, এখনও বয়সে অনেক ছোট তুমি, তাই এসব যা দেখছো ভুলে যাও আর গিয়ে চুপচাপ ঘুমাইয়া পড়ো। নাজা তৌসিরের কথায় থমকে যায়, বেশ লজ্জায় পড়ে যায়। ওকে এই কথা বলা মানে ওর বুঝকে অপমান করা এক প্রকার। নাজা নিজের কালচে সবুজ চোখের অবুঝ চাহনি নিয়ে তাকায়, আবার চোখ তুলে তৌসিরের দিকে। এই তাকানোতে খানিকটা থমকে যায় তৌসির। মনে মনে প্রশ্ন জাগে, তালুকদাররা ভিনদেশি কাউরে আবার ওর বউ বানাইয়া দিল না তো? কারণ এই মেয়েটারে দেখতে ইংলিশ ইংলিশ লাগতেছে। তৌসির নাজাকে আবারও প্রশ্ন করে, তুমি সত্যিই তো তালুকদারের মাইয়া? নাজা তৌসিরের কথায় বেশ বিরক্তি নিয়ে বলে, হ্যাঁ, কেন একই প্রশ্ন বারবার করছেন? তৌসির হালকা হেসে দাঁত চেপে বলে, তোমার বাপ চাচা সবগুলাই তো গাদ্দারের ধরা, তাই মনে হইল নিজের সম্পদ না দিয়া অন্য কারো সম্পদ ঝুলাইল না তো আমার গলায়। নাজার চুপ থাকতে পারে না। এইসব কথায় নাজা বলতে না চাইলেও বলে ফেলে, আমার বাপ চাচাকে অসম্মান করে কথা বলবেন না। নাজার এই কথা শুনে তৌসির তাচ্ছিল্যের সুরে হেসে উঠে বলে, তোমার বাপ চাচার সবগুলা খানকির ধরা, অগ কোনো সম্মান নাই, সাউয়াগুলার সবগুলাই বেজ্জত। এমন বিশ্রী গালি শুনে নাজার শরীরে রাগে জ্বলতে শুরু করে। নাজা দুই হাত মুষ্টিবদ্ধ করে তৌসিরের পানে তাকিয়ে শক্ত সুরে বলে, নিজের মুখে লাগাম টানুন। তৌসির নাজার উপদেশ শুনে টিটকারি সুরে বলে, দুঃখিত দুঃখিত, আমি ভেরি দুঃখিত। বাচ্চাদের সামনে গালাগালি করা আসলেই উচিত না। নাজা ভ্রু কুচকায় তৌসিরের কথায়। ভেরি সরি শুনেছে, কিন্তু ভেরি দুঃখিত এই প্রথম শুনল। এর মধ্যে তৌসির ওকে বাচ্চা বলল। নাজা কাটকাট গলায় বলে, আমার বয়স যথেষ্ট এবং আল্লাহর হুকুমে আমি যথেষ্টই বুঝদার। তৌসির নাজার কথায় দীর্ঘশ্বাস ছেড়ে কিছুক্ষণ নাজার দিকে তাকিয়ে থাকে। তারপর আফসোসের সুরে বলে, হালার পুদগো কাছে চাইলাম বউ আর ওরা আমার গলায় ঝুলাই দিল লেদা বাইচ্চা। এই বলেই আসমানের দিকে তাকিয়ে দুই হাত বুকের সামনে তুলে নাড়িয়ে নাজার দিকে তাকিয়ে বলে, সবই দয়ালের খেলা, বুঝলা তালুকদারের মাইয়া? ইচ্ছা ছিল তোমার দাদার মতো বাইচ্চা কাইচ্চা দিয়া বংশ ভরাইয়া দাওনের, কিন্তু তোমার যে বয়সার বুঝ, এইডাই আমি এক বাচ্চার বাপও হইতে পারমু কিনা সন্দেহ আছে। নাজা তৌসিরের কথায় এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই লোক কি বলছে এসব? নাজা কিছু বলতে যাবে তখনই তৌসির বলে ওঠে, যাও ঘুমাও গিয়া, বাসর টাসর এই জীবনে হইব না, এইসব করলে তুমি বাঁচতা না। নাজা তৌসিরের এই কথার জবাব ঠাস করে বলে ওঠে, নিজের মুখ সামলে নিন, নয়তো ঘা হয়ে যাবে কবে। এই বলেই নাজা রুমে চলে আসে। রুমে এসেই কোথায় যাবে? এই রুমে বসার মতো একটা সোফাও নেই। নাজা খুঁজে পায় না। এরা এত বড়লোক হয়ে এমন ছোটলোকই করে কেন? ঘরটা বেশ বড় সড়ো, তবে এখানে জাঁকজমক কিছু নেই। একখানা নরম তোশকে মোড়ানো বড় বিছানা,
একটা কাঠের আলমারি, একটা ওয়ারড্রোব, তার পাশে ছোট্ট একটা বুকশেলফ, আর বেলকনির দরজার সাইডের দেয়ালে জানালার সামনে একটা চেয়ার টেবিল। নাজা এখন খুঁজে পায় না ও কোথায় ঘুমাবে। তৌসির পেছন থেকে এসে বলে, আমার লগে এক বিছানায় চাইলে ঘুমাইতে পারো, না চাইলে ওই টেবিলের কোনায় পাটি রাখা আছে, এইটা বিছায়া নিচে ঘুমাও। নাজা তৌসিরের কথা শুনে আর ওর দিকে তাকায় না। ধীরে ধীরে পাটি নিয়ে মেঝেতে বিছিয়ে দেয়। মেঝের উপরেও কোনো কার্পেট বিছানো নেই, স্রেফ টাইলস করা। নাজা এসবে অভ্যস্ত নয় বটে, তারপরও পাটি বিছিয়ে বিছানার দিকে তাকায়। সেখানে রাখা আছে কাঁথা, তাই উঠে গিয়ে কাঁথার বালিশ নিয়ে মেঝেতেই জায়গা করে নেয়। তৌসির লাইট নিভিয়ে বিছানায় উঠতে উঠতে বলে, রাইতে ঘুম ভাঙলে বিছানার দিকে আবার তাকায়ও না। লুঙ্গির নিচে কিছু পরিটরি না, লুঙ্গি আবার কান্দে উঠিয়া যাইতে পারে। নাজা তৌসিরের কথায় কোনো উত্তর দেয় না, চুপচাপ বালিশে মাথা রাখে। এক ঘরে এক কুমিরের সাথে ঘুমাচ্ছে, ঘুম কি আর আসবে? না, আসবে না। ভেতরটা খচখচ করছেই তো করছেই, আর খচখচ করার একটাই কারণ, তা হলো নিজের বাপ চাচার স্বার্থপরীর কথা। তারা কিভাবে ওর জীবনটা এভাবে শেষ করে দিতে পারলেন? একটুও কি দয়া মায়া নেই? নাজা ভেবেছিল অন্তত ওর মাস্টার চাচ্চু, লাল চাচ্চু আর ছোট চাচ্চু বুঝবেন, কিন্তু ওনারাও বুঝলেন না। মাস্টার বলতে স্কুলের মাস্টার না, উনি ইংলিশে মাস্টার্স দিচ্ছেন, সেই সুবাদে ওনাকে মাস্টার চাচ্চু ডাকে। আর লাল চাচ্চু বলতে তিনি রেগে গেলেই লাল হয়ে যান, সুন্দর বেশি, তাই লাল চাচ্চু ডাকে। নাজার ভেতর ধরফর ধরফর করছে। তৌসিরের মুখের ভাষা খুব খারাপ, শুধু তৌসিরের নয়, তাদের বাড়ির সবাই এমন, শুনেছে নাজা। নাজা খুঁজে পায় না এই প্রশ্নের উত্তর। এই বাড়ির মানুষগুলো এত খারাপ হয়েও এমপি, মন্ত্রী, মেয়র হয় কিভাবে, তাও এক পরিবার থেকে। নাজার স্বপ্ন ছিল ইন্টার দিয়ে আইএলটিএস করে ইংল্যান্ডে গিয়ে ভার্সিটিতে পড়তে। ইংল্যান্ড যাওয়ার অনেক ইচ্ছে ওর, কারণ ওখানে গেলে যে নিজের জন্মদাত্রী মাকে দেখতে পাবে এক নজর। আসলে ওর বাবা মা আলাদা থাকেন। ওর বাবা নিজের খালাতো বোনকে বিয়ে করেছিলেন, যিনি ব্রিটিশ। নাজার নানা ব্রিটিশ আর নানু বাংলাদেশি। নাজার বাবা দেশে থাকতে চান, আর নাজার মা নিজের দেশে যেতে চাইতেন বারবার। তাই এক সময় এই চাওয়া না চাওয়ার সমাপ্তি বিচ্ছেদে গিয়ে ঠেকে। নাজার যমজ ভাই নাজাহারকে নিয়ে চলে যান নাজার মা ইংল্যান্ড, আর নাজা থেকে যায় দেশে। ছোট ছিল, তখন বোঝেনি অত কিছু। ফুপু দাদিজানরা যা বুঝিয়েছেন সেই বুঝেই থেকে গেছে। তবে থেকে যাওয়াতে ওর কোনো অবহেলা হয়নি। ওর বাপ চাচারা পুতুলের মতো যত্ন করে বড় করেছেন ওকে। বাবার চোখের মণি ছিল ও, তবে সেই মণি সে এক সাপের হাতে তুলে দিয়েছেন। নাজার চাচিরা মায়ের অভাব বুঝতে দেননি ওকে, সবসময়ই আগলে বড় করেছেন। নাজা বছরে হয়তো 2 দিনও নিজের চুল নিজে আঁচড়ায়নি। ওর চুলগুলো বেশ সুন্দর, আলাদা। সেই জন্য ওর বড় আম্মা এই চুলের যত্ন অসম্ভব রকম নেন। পরিবারের মধ্যে সবচেয়ে সুন্দর কন্যা সন্তান, তাই ওকে সবাই আলাদাই যত্ন করতেন। কিন্তু কি হলো, এত ভালোবাসা দিয়ে দিন শেষে এক দানবের হাতেই তো তুলে দিলেন। নাজার যদি তাকত থাকতো তবে ওর আব্বার চোখের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করত, আব্বা, নিজের যত্নে গড়া ফুলকে এভাবে ঝরিয়ে দিতে একটু কষ্ট হয়নি আপনার? কিন্তু আফসোস, এই প্রশ্নটা স্বপ্নেও করা সম্ভব কিনা তাতেও নাজার সন্দেহ আছে। নাজা এমন 7-5 ভাবতে ভাবতেই চোখ লেগে যায়। কিছু সময় পর, রাত এখন 2টোর কাছাকাছি। তৌসির ওয়াশরুমে যাবে, ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে উঠে বসে বিছানা থেকে। লুঙ্গি ঠিক করে নামতে নামতে ফিসফিসিয়ে বলে, শাওয়ার এক যন্ত্রণার লাইগা ঘুমাইতেও পারি না। এই বলেই উঠে ওয়াশরুমের দিকে যাবে, তখনই নরম কিছু একটার উপর পা পড়ে তৌসিরের।
সাথে সাথে মট করে একটা শব্দ হয়। একই সাথে নাজা চিৎকার করে ওঠে। তৌসির নাজার টাকনুর উপর অজান্তেই পা রেখে দিয়েছিল। ঘুমের তালে ভুলে গিয়েছিল যে ওর রুমে এখন নাজা আছে, তাও মেঝেতে শুয়ে।